একটা অ্যালার্মিং তথ্য দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। আমাদের অর্থাৎ ভারতবাসীদের অথবা বলতে গেলে আমাদের এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আমরা যারা বাস করি তাদের হার্টের রোগ আমাদের ওয়েস্টার্ন কাউন্টারপার্ট অর্থাৎ যারা ইউরোপিয়ান বা আমেরিকান তাদের থেকে প্রায় 10 বছর আগে দেখা যায়। 10 বছর, প্রায় 1 ডিকেড। এর বিভিন্ন রকম কারণের মধ্যে একটা তো অবশ্যই আমাদের জিনগত গঠন, তার জন্য একটা আমাদের হায়ার পসিবিলিটি অফ হার্ট ডিজিজ থাকে, তার জন্য তো ডেফিনেটলি এই জেনেটিক কারণে। কিন্তু আরও অনেক কারণ অ্যানালিসিস করে যেটা দেখা যাচ্ছে যে আরেকটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, যে আমাদের হার্টের রোগ হওয়ার রিস্ক ফ্যাক্টরগুলো সেগুলোও কিন্তু 10 থেকে 20 বছর আগে কম্পেয়ার টু আওয়ার ওয়েস্টার্ন কাউন্টারপার্ট অর্থাৎ আমেরিকান বা ইউরোপিয়ানদের থেকে প্রায় 10 থেকে 20 বছর আগে আমাদের এই হার্টের রোগ হওয়ার রিস্ক ফ্যাক্টরগুলো আমাদের মধ্যে দেখা যায়। তো এই যে রিস্ক ফ্যাক্টরগুলো, এই বিভিন্ন রিস্ক ফ্যাক্টরের মধ্যে একটা রিস্ক ফ্যাক্টর যেটা নিয়ে আমরা আজকালকার দিনে খুব বেশি কনসার্ন, সেটা নিয়ে অনেক জায়গায় আমরা আলোচনাও করি, সেটা কিন্তু একইভাবে অনেক কম বয়সে ভারতীয়দের মধ্যে দেখা যাচ্ছে। এটাকে আমরা বলি ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিন রেজিস্ট্যান্স এর আগে ছোটোখাটোভাবে বিভিন্ন রকম ভিডিওতে আমি বলার চেষ্টা করেছি কোন ধরনের অভ্যেসের ফলে আমাদের শরীরে ইনসুলিনের মাত্রা বেড়ে যায়, ইনসুলিন রেজিস্ট্যান্স দেখা যায়। আজকে আলোচনা করব এই যে ইনসুলিন রেজিস্ট্যান্স, এটা আপনার শরীরে রয়েছে কি নেই সেটা আপনি কি করে বুঝবেন। নমস্কার, আমি ডক্টর অরিন্দম পান্ডে, আমি একজন হৃদরোগ বিশেষজ্ঞ। আজ আমি আলোচনা করব এমন কিছু লক্ষণ যেগুলো আপনার শরীরে থাকলে আপনাকে কিন্তু বুঝে নিতে হবে যে আপনার শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স নামক মারাত্মক একটা প্রবলেমের একটা বাসা বাঁধছে। কেন ইনসুলিন রেজিস্ট্যান্স নিয়ে আমরা কথা বলি? আমরা যদি ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে সুগারের জাস্ট আগের স্টেপ, অর্থাৎ এই সময় আপনার ব্লাডে যদি আমরা সুগার টেস্ট করি, সুগার কিন্তু নর্মাল দেখা যাবে, কিন্তু ইনসুলিনের মাত্রা টেস্ট করলে পরে ইনসুলিন বেশি হয়। এখন ইনসুলিনের মাত্রা টেস্ট করাটা ইজ নট দ্যাট ইজি, এর স্ট্যান্ডার্ডাইজেশন খুব কম। আপনি একটা ফাস্টিং ইনসুলিন করে নিলেই কিন্তু সবসময় এটা আপনি ইন্টারপ্রেট করতে পারবেন না। এই জন্য ইনসুলিন মাপার জন্য একটা নতুন মাপকাঠি আনা হয়েছে যেটাকে আমরা বলি HOMA-IR, অর্থাৎ হোমিওস্ট্যাটিক মডেল অফ অ্যাসেসমেন্ট অফ ইনসুলিন রেজিস্ট্যান্স। এটাতে কি করা হয়, এখানে আপনার ব্লাড সুগারের সঙ্গে ইনসুলিনের একটা রিলেশন করে এটা এক্সপ্রেস করা হয়। কেন এটা দরকার? কারণ আমাদের শরীরে বিভিন্ন লেভেল অফ সুগারে ইনসুলিনের মাত্রার তারতম্য হওয়াটা স্বাভাবিক, কারণ সেভাবেই আমাদের শরীরটা তৈরি হয়েছে, আমাদের ওপরওয়ালা এইভাবেই তৈরি করেছে। বাইরে থেকে যেই আমাদের শরীরে গ্লুকোজ ঢুকবে আমাদের শরীরে ইনসুলিন বেশি নিঃসরণ হবে, তার জন্য ইনসুলিন বেড়ে যাবে। সুতরাং খালি একটা ইনসুলিন মাপলে হয় না, ইনসুলিনের সঙ্গে সুগারটাকে কাউন্ট করে নিয়ে এই HOMA-IR এক্সপ্রেস করা হয়। ফর্মুলাটা আর কিছু না, যে ব্লাড গ্লুকোজ কোনো একটা পয়েন্টে ইনটু বা মাল্টিপ্লাইড ইনটু ইনসুলিন লেভেল, দেন ইট ইজ ডিভাইডেড বাই 4 অর 5, কখনো কখনো 5 দিয়েও করা হয়। এই যে এক্সপ্রেশন, এটা দিয়ে কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স মাপা যায়। আমি বেশি কনফিউজড আপনাদের করব না, কারণ ভিডিওটি আমি সাধারণ মানুষ বা লেম্যানদের জন্য করতে চাই। তাহলে মোদ্দা কথা এটা বলতে চাইছি যে খালি ব্লাডের সুগার দেখে যেমন সুগারের ভবিষ্যৎ বাণী করা যায় না, ভবিষ্যৎ সম্ভাবনার কথা বলা যায় না, তেমনি এই ইনসুলিন রেজিস্ট্যান্স যে সিচুয়েশনটা, যেখানে আপনার ব্লাডে সুগার নর্মাল আছে কিন্তু ইনসুলিনের মাত্রা অনেক বেড়ে যাচ্ছে, এটা কিন্তু সুগারের প্রিকারসার। এবং দেখা গেছে সুগারের জন্য শরীরে যা যা ক্ষতি হয় তা কিন্তু এই ইনসুলিন রেজিস্ট্যান্স স্টেজ থেকেই হওয়া শুরু করে দেয়। সুতরাং কেউ যদি জানতে পারে যে তার শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স আসছে, তাহলে সুগারের জন্য যে লাইফস্টাইল মডিফিকেশনগুলো তাকে করা দরকার, সেটা সুগার বাড়া পর্যন্ত ওয়েট না করে সে শুরু করতে পারে। তার দুটো ফল হবে, তার সুগার আসবে না শরীরে, 1 নাম্বার, এবং এই সুগারের যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো, যেগুলো সুগার আসার আগে থেকেই শরীরে তৈরি হয়ে যাচ্ছে, সেগুলোও কিন্তু অনেকাংশে প্রিভেন্ট করা যায়। তো চলুন আলোচনা করা যাক, কারণ চট করে যেহেতু বললাম যে ব্লাড লেভেল টেস্ট করে বোঝা যাচ্ছে না, তাহলে আমাদেরকে কিছু লক্ষণগুলো বুঝে নিতে হবে। সেই লক্ষণগুলো যদি আপনার মধ্যে থাকে, এরকম না যে একটা লক্ষণ থাকলে ইনসুলিন রেজিস্ট্যান্স থাকবেই, সেরকম না। লক্ষণগুলোর মধ্যে যত বেশি সংখ্যক আপনার মধ্যে থাকবে, তত কিন্তু আপনার পসিবিলিটি আছে যে আপনার শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্সের মতন মারাত্মক একটা সমস্যা দানা বাঁধছে। প্রথম যে লক্ষণটার কথা বলবো, যেটা হয়তো আমরা খুব ইগনোর করি, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, যে আপনি খাওয়া দাওয়া করলেন, খাওয়া দাওয়া করার পর আপনার কি হওয়া উচিত? আপনার খিদে মিটে যাওয়া উচিত,
আপনার শরীরের স্যাটাইটি সেন্টার যেটা ব্রেনের মধ্যে আছে সেটা অ্যাক্টিভেট হয়ে যাওয়া উচিত এবং আপনার শরীরে খিদের যে ইচ্ছেটা সেটা কমে যাওয়া উচিত। কিন্তু প্যারাডক্সিক্যালি দেখা যায় কিছু মানুষ এরকম আছেন যাদের খাওয়া দাওয়া করার পর, অর্থাৎ খাওয়া দাওয়া করার 1 থেকে 2 ঘন্টার মধ্যেই কিন্তু আবার খিদে পায় প্রচণ্ড। এই যে হাঙ্গার আফটার ফিড, এটা কিন্তু একটা ইনসুলিন রেজিস্ট্যান্সের ম্যানিফেস্টেশন হতে পারে। কেন এমনটা হয়? যেটা বুঝতে হবে যে শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স হলে ইনসুলিনের মাত্রা অনেক বেশি হয়ে যায়। এর জন্য কি হয়, আপনি যখন খাচ্ছেন আপনার শরীরে গ্লুকোজ ঢুকছে, গ্লুকোজটা শরীরে ব্লাডের মধ্যে ঢুকছে, তাহলে ব্লাডে ঢুকে গ্লুকোজটা বিভিন্ন জায়গায় যায়, তার মধ্যে স্যাটাইটি সেন্টার যেটা অ্যাক্টিভেট হয় সেখানেও যায়। কিন্তু যদি ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, অর্থাৎ আপনার শরীরে ইনসুলিনের মাত্রা অনেক বেশি, তাহলে কি হয়, আপনার ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য এই বাইরের যে সুগার বা গ্লুকোজ সেটা আপনার কোষের মধ্যে ঢুকতে পারে না। এর জন্য শরীরে ব্লাডে যথেষ্ট পরিমাণ গ্লুকোজ থাকা সত্ত্বেও আপনার কিন্তু খিদের ইচ্ছেটা কমছে না, কারণ খিদে যে কমে যাবে, কোষের ভেতরে যে গ্লুকোজটা ঢুকবে সেই মেকানিজমটাতে গন্ডগোল হয়ে যায়। এবং এটা কিন্তু খুব আর্লি সাইন, যদি হঠাৎ এরকম আপনার মধ্যে দেখা যাচ্ছে বা আপনার পরিচিত কারোর মধ্যে দেখা যাচ্ছে, এটা কিন্তু খুব একটা আশাব্যঞ্জক লক্ষণ নয়, আপনার একটু সতর্কতার মধ্যে দিয়ে থাকা দরকার। 2 নম্বর লক্ষণ ঠিক একই কারণে হয়ে থাকে কিন্তু ম্যানিফেস্টেশনটা একটু অন্যরকম। সেটা হচ্ছে নর্মালি আমরা খাওয়া দাওয়া করলে আমরা একটু রিলিফড হয়ে যাই, আমাদের শরীরে এনার্জিটা ফিরে আসে। কিন্তু যদি প্যারাডক্সিক্যালি এরকম দেখা যায় যে আপনি খাওয়া দাওয়া করলেন তারপর আপনার উইকনেস বেড়ে গেল, এটা কিন্তু একটা অ্যালার্মিং সিচুয়েশন। কারণ একই কারণে শরীরে যেহেতু ইনসুলিন অনেক বেশি আছে কিন্তু ইনসুলিন কাজ করতে পারছে না সঠিকভাবে, এবং তার ফলস্বরূপ যে ব্লাডে গ্লুকোজটা এসেছে সেটা বিভিন্ন কোষে ডেলিভারি হচ্ছে না, তার আরেকটা ম্যানিফেস্টেশন হচ্ছে উইকনেস। কারণ কোষে যদি আপনার এনার্জি না ঢোকে, গ্লুকোজ না ঢোকে, তাহলে আপনার শরীরে এনার্জির পরিমাণটা অনেক কমে যাবে, কারণ এটিপি সিনথেসিস হবে না। সুতরাং এরকম যদি হয় যে খাওয়া দাওয়ার পরে আপনার উইকনেস বেড়ে যাচ্ছে, অর্থাৎ খালি পেটে আপনি বেশ দিব্যি কাজকর্ম করে বেড়াচ্ছেন, কিন্তু খাওয়া দাওয়ার পরে উইকনেসটা এতটাই বেড়ে যাচ্ছে আপনি কাজকর্ম করতে পারছেন না, এটা হালকাভাবে নেওয়ার কিছু নেই, এটাও কিন্তু একটা ইনসুলিন রেজিস্ট্যান্সের ম্যানিফেস্টেশন হতে পারে। 3 নম্বর যেটা আমি লক্ষণ বলবো সেটা অনেকটা কারণটা একই রকম কিন্তু একটু ডিফারেন্স আছে। এটা হচ্ছে আমরা বলি যে ফগিং অফ থট বা ক্লাউডিংনেস অফ কনসাসনেস, অর্থাৎ আপনার ফোকাসের অভাব, ল্যাক অফ কনসেন্ট্রেশন। এটা কেন হয়? এটা হয় কারণ আমাদের ব্রেনে গ্লুকোজ প্রয়োজন, ব্রেন মোস্টলি গ্লুকোজ থেকে এনার্জিটা নেয়। তো গ্লুকোজ তো খুব আরাম করে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে যায়, ইনসুলিনও ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে, কিন্তু ইনসুলিন ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে গেলে তাকে কিন্তু একটা ট্রান্সপোর্টারের সাহায্য নিতে হয়, আর এই ট্রান্সপোর্টারটা আমরা বলি স্যাচুরেবল ইনসুলিন ট্রান্সপোর্টার। অর্থাৎ যদি খুব বেশি পরিমাণ ইনসুলিন থেকে থাকে যেটা অলরেডি এই ট্রান্সপোর্টারগুলোর সঙ্গে অলরেডি অ্যাটাচড হয়ে রয়েছেন, তাহলে কিন্তু দেখা যাবে একটা সময়ের পরে ইনসুলিনটা সঠিকভাবে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস না করার জন্য ব্রেনের মধ্যে ঢুকতে পারছে না, গ্লুকোজটা হয়তো ঢুকে যাচ্ছে। তার ফলস্বরূপ কী হবে, আমাদের নিউরন বা ব্রেন টিস্যুর মধ্যে কিন্তু গ্লুকোজ ইউটিলাইজেশনের প্রবলেম হবে। ইউটিলাইজেশনের প্রবলেম অর্থাৎ ব্রেনের যে কোষগুলোর মধ্যে গ্লুকোজ সঠিকভাবে ঢুকতে পারছে না। সুতরাং ব্রেনের যে স্বাভাবিক কাজ, আপনার কনসাসনেস মেনটেন করা, আপনার ফোকাস ঠিকঠাক রাখা, আপনার চিন্তাটাকে ঠিক রাখা, সেটাতে কিন্তু একটা গড়বড়ি চলে আসে। এটা একটা কিন্তু এই ইনসুলিন রেজিস্ট্যান্সের লক্ষণ হতে পারে। আবার বলে নিই, অনেক সময় ইনসুলিন রেজিস্ট্যান্স বেশিরভাগ যাদের মধ্যে দেখা যায় তাদের মধ্যে কী হয়, একটা ওবেসিটি দেখা যায়, ওবেসিটি মোস্টলি সেন্ট্রাল ওবেসিটি দেখা যায়, এবং তার জন্য আরেকটা ম্যানিফেস্টেশন হয় যেটাকে আমরা বলি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, অর্থাৎ রাতে ঘুমের মধ্যে নাক ডাকা। এটা হলে কি হয় যে ব্রেনের মধ্যে কিন্তু রাতের বেলায় অক্সিজেন কম যায়, তার ফলস্বরূপ সারাদিন কিন্তু আপনার এই ল্যাক অফ কনসেন্ট্রেশন হতে পারে। সুতরাং এই যে ল্যাক অফ কনসেন্ট্রেশন বা ক্লাউডিংনেস অফ কনসাসনেস হচ্ছে, ফগিং হয়ে যাচ্ছে, এটা আপনার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার জন্য হচ্ছে নাকি ইনসুলিন রেজিস্ট্যান্স পারসে ইটসেলফ সেটা রেসপন্সিবল, সেটা ডিফারেন্সিয়েট করা মুশকিল আছে, কারণ দুটোরই ম্যানিফেস্টেশন একই রকম। কিন্তু যদি হয়ে থাকে তার রুট কজগুলো যেহেতু কাছাকাছি, ইনসুলিন রেজিস্ট্যান্স যাদের আছে তাদের মধ্যে এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া থাকারও সম্ভাবনা আছে। সুতরাং দুটোর ক্ষেত্রে এটা হতে পারে, কিন্তু রুট কজটা ইনসুলিন রেজিস্ট্যান্স হয়তো দুজনেরই আছে। সুতরাং যদি এরকম হয় তাহলে অবশ্যই আপনি এটাকে ইগনোর করবেন না, পরামর্শ নিন, আপনার ডাক্তারবাবুর কাছে যান, এক্স্যাক্টলি কেন হচ্ছে জিনিসটা সেটা দেখা দরকার। অবশ্যই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এক্সক্লুড করতে হবে, কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য এটা হচ্ছে কিনা সেটাও কিন্তু মাথায় রাখবার একটা ব্যাপার রয়েছে।
4 নম্বর ম্যানিফেস্টেশন হচ্ছে আমরা বলি ইনসুলিন রেজিস্ট্যান্সের পার্ট হিসেবে আপনার ব্লাড প্রেশারটা আস্তে আস্তে বাড়তে থাকে। অর্থাৎ অন্যান্য লক্ষণের সঙ্গে আরেকটা লক্ষণ হিসেবে দেখা যাচ্ছে আপনার ব্লাড প্রেশারটা আগে বেশ ভালোই থাকতো, একদম নর্মাল রেঞ্জ, কিন্তু ইদানিংকালে দেখা যাচ্ছে ব্লাড প্রেশারটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। সিস্টোলিক ব্লাড প্রেশার বা খুব বেশি হয় ডায়াস্টোলিক বা লোয়ার ব্লাড প্রেশারটা বেড়ে যাওয়া, সেটা যদি আপনার হয় তাহলেও কিন্তু আপনাকে এটা একটা লক্ষণ হিসাবে নেওয়া উচিত যে ওয়েদার আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স আসছে কিনা। কারণ দেখা গেছে যে ন্যাচারাল হিস্ট্রি অফ টাইপ 2 ডায়াবেটিসে ইনসুলিন রেজিস্ট্যান্স তো সুগার বাড়ার অনেক আগেই আসে, সেরকম ব্লাড প্রেশার বেড়ে যাওয়াটাও কিন্তু এই ন্যাচারাল হিস্ট্রি অফ ডায়াবেটিসের মধ্যে আসে এবং সেটাও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সুগার বাড়ার আগেই ধরা পড়ে। সুতরাং এই স্টেজেও যদি আপনি এটাকে ডিটেক্ট করতে পারছেন, অল্প অল্প করে ব্লাড প্রেশারটা বাড়ছে, এই অবস্থায় যদি আপনি সচেতন হয়ে যান তাহলে কিন্তু অনেক লাভ হবে। এবং এই ব্লাড প্রেশার বেড়ে যাওয়াটা যদিও আমরা বলি এসেনশিয়াল হাইপার টেনশন, ফ্যামিলি হিস্ট্রি থাকলে পরে হতে পারে, কিন্তু একটু দেখে নিতে হবে যে এটা ব্লাড প্রেশার ইটসেলফ ব্লাড প্রেশারের রোগ হিসেবে বাড়ছে নাকি ইনসুলিন রেজিস্ট্যান্সের পার্ট হিসেবে আপনার ব্লাড প্রেশারটা বেড়ে যাচ্ছে, সেটাও কিন্তু একটু চিন্তা ভাবনা করার ব্যাপার রয়েছে। 5 নাম্বার যে ম্যানিফেস্টেশন আমি বলবো ইনসুলিন রেজিস্ট্যান্সের, সেটা আর কিছু না, আপনার কোমরটা মোটা হয়ে যাওয়া। আমরা বলি যে সেন্ট্রাল ওবেসিটি, ভুঁড়ি হয়ে যাওয়া, একদম গোদা বাংলা বলতে গেলে যেটা বলা হয় ভুঁড়ি হয়ে যাওয়া। কারো কারো ক্ষেত্রে এটা এরকমভাবেও দেখা যেতে পারে যে আপনার ওয়েট গেইন হয়ে গেছে, কিছুতেই আপনি আর ওজনটা কমাতে পারছেন না। আর আরেকটা খুব কমন হয় একই কারণে, যেহেতু হচ্ছে একই সঙ্গে বলে রাখি যে ফ্যাটি লিভার বলে আমরা প্রচুর আলোচনা করি। এখন অনেক সময়তেই কম বয়স্ক লোকজন ডাক্তারবাবুদের কাছে গেলে পরে তারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেন, তার মধ্যে একটা আলট্রাসাউন্ড পড়েন, আলট্রাসাউন্ডে দেখা গেল আপনার লিভারে প্রচুর চর্বি জমেছে। ফ্যাটি লিভার গ্রেড 1, ফ্যাটি লিভার গ্রেড 2, এটাও কিন্তু এই ইনসুলিন রেজিস্ট্যান্সেরই একটা ম্যানিফেস্টেশন। কেন হয়? বেসিক্যালি ইনসুলিন কিন্তু একটা অ্যানাবলিক হরমোন, অর্থাৎ এর কাজ হচ্ছে শরীরে স্টোরেজ করা, যত পারবে সে স্টোরেজ করবে। এবং স্টোরেজটা যেমন গ্লুকোজ থেকে গ্লাইকোজেন, সেরকম ফ্যাট হিসাবেও কিন্তু শরীরে এনার্জি সে জোগাড় করে রাখবার চেষ্টা করে যদি আপনার শরীরে ইনসুলিনের মাত্রাটা বেড়ে যায় বা ইনসুলিন রেজিস্ট্যান্স হয়। আরেকটা জিনিস হয় যেটা হচ্ছে একটা এনজাইম রয়েছে যেটাকে আমরা বলি হরমোন সেন্সিটিভ লাইপেজ, যেটা কিনা আমাদের শরীরের যে বিভিন্ন ফ্যাট আছে সেটাকে ব্রেকডাউন করতে হেল্প করে। ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে গেলে কিন্তু এই হরমোনের কার্যকারিতার উপর একটা এফেক্ট পড়ে, ফলে ফ্যাট ব্রেকডাউন খুব কম হয়ে যায়। এর ফলস্বরূপ যেহেতু জিআই ট্র্যাক্ট থেকে ব্লাড যেটা আমাদের খাবার দাবার বা নিউট্রিয়েন্ট অ্যাবজর্ব করছে সেটা পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে প্রথমেই পৌঁছায় লিভারে এবং লিভারের আশেপাশে চর্বিতে, সেই সব জায়গাতে চর্বি জমে যাওয়ার একটা টেন্ডেন্সি থেকে যায়। সুতরাং হঠাৎ করে আপনি যদি লক্ষ্য করছেন ওভার ফিউ মান্থস আপনার ভুঁড়িটা বেড়ে যাচ্ছে, আপনার কোমরটা মোটা হয়ে যাচ্ছে, প্যান্টের ঘর বেড়ে যাচ্ছে, সাইজ বেড়ে যাচ্ছে, এটাকে কিন্তু খুব হালকাভাবে নেওয়ার নেই। এবং এই ফ্যাটি লিভার হঠাৎ করে ডিটেকশন হলো, ওয়েট গেইন করে গেছেন, কিছুতেই আর ওজন কমাতে পারছেন না, সবগুলোই কিন্তু আপনার ইনসুলিন রেজিস্ট্যান্সের একটা লক্ষণ হতে পারে। সাবধান হন, দেখে নিন বাকি জিনিসগুলো রয়েছে কিনা। বাকি যে আমি বলেছিলাম 7খানা লক্ষণ বলবো, 5খানা বললাম, আর বাকি থাকলো 2টো লক্ষণ, সেই দুটো কিন্তু আপনার ব্লাড প্যারামিটারের অ্যাবনর্মালিটি। 1 নম্বর অ্যাবনর্মালিটি, আপনি ব্লাডের কোলেস্টেরল করলেন, কোলেস্টেরল করে খুব আনন্দিত যে আপনার এলডিএল বা ব্যাড কোলেস্টেরল স্বাভাবিক রয়েছে, কিন্তু বেড়ে গেছে ট্রাইগ্লিসারাইড। আরেকটা জিনিস যেটা কমে যায় সেটাকে আমরা বলি গুড কোলেস্টেরল এইচডিএল, অর্থাৎ এরকম একটা আপনার ব্লাডের প্যারামিটার এলো যে ট্রাইগ্লিসারাইডটা বেড়ে গেছে, এইচডিএলটা কমে গেছে, অথচ এলডিএলটা স্বাভাবিক বা নর্মাল, সেটাও কিন্তু একটা ইনসুলিন রেজিস্ট্যান্সের ম্যানিফেস্টেশন। এটার পিছনেও এই বেড়ে যাওয়া ইনসুলিন শরীরে তা কাজ করে এবং এর যে প্যাথোফিজিওলজি তার ভেতরে কিন্তু লিভার খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। কারণ লিভার কি করে, লিভারে যেহেতু প্রচুর সাপ্লাই হচ্ছে গ্লুকোজ, সেটা ইউটিলাইজেশন হচ্ছে না, তাই সে কী করে, সে চেষ্টা করে সেখান থেকে প্রোডাকশন হয় ভিএলডিএল বেসিক্যালি ট্রাইগ্লিসারাইড যে ট্রান্সপোর্টের সিস্টেম। এই ভিএলডিএল খুব বেড়ে যাওয়ার জন্য শরীরে ট্রাইগ্লিসারাইড বেড়ে যায় এবং খুব বেশি ট্রাইগ্লিসারাইড থাকলে সেটা এইচডিএল ট্রান্সপোর্টের ওপর একটা এফেক্ট পড়ে। যেভাবে এইচডিএলটা ট্রান্সপোর্ট হয়, আমরা জানি এইচডিএল হচ্ছে এমন একটা জিনিস যেটা বাইরে থেকে ফ্যাটটা নিয়ে এসে লিভারে নিয়ে আসে, লিভারে মেটাবলাইজ করে ওভারঅল ফ্যাটটা কমানোর ব্যবস্থা করে, তাই জন্য এটাকে আমরা গুড কোলেস্টেরল বলি। কিন্তু এই ট্রান্সপোর্ট সিস্টেমের ওপর ট্রাইগ্লিসারাইডের ডিরেক্ট এফেক্ট থাকার জন্য
এই এইচডিএল এর মাত্রা কিন্তু শরীরে কমতে থাকে। তো এই টিপিক্যাল ম্যানিফেস্টেশন আপনার ব্লাডে পাওয়া গেলে এটাকে কিন্তু আপনার একটা ইনসুলিন রেজিস্ট্যান্সের লক্ষণ হিসাবে নিতে হবে। 7 নাম্বার যে জিনিসটা বলবো, এটাও ব্লাডের টেস্ট করেই ধরতে হয়। অনেকের মধ্যেই আমরা এখন দেখছি, আপনারা নিজেরাও অনেকে টেস্ট করে দেখেছেন, ইউরিক অ্যাসিডটা ডাক্তারবাবু ভীষণ বেড়ে গেছে। ইউরিক অ্যাসিড কীভাবে তৈরি হয়? শরীরে ডেফিনেটলি বিভিন্ন মেটাবলিজমের একটা এন্ড প্রোডাক্ট হিসাবে ইউরিক অ্যাসিড হয়, মোস্টলি প্রোটিন মেটাবলিজমের এন্ড প্রোডাক্ট। কিন্তু ইউরিক অ্যাসিডের মাত্রা যদি শরীরে খুব বেড়ে যায়, একটা তো খুব খারাপ ম্যানিফেস্টেশন হতে পারে যে আমাদের গাউট হতে পারে। গাউট অর্থাৎ গেটে বাত, আমাদের যে গাঁটের ভেতরে সাইনোভিয়াল ফ্লুইড বা সাইনোভিয়াল মেমব্রেন থাকে, সেখানে ইউরিক অ্যাসিডগুলো ক্রিস্টালের আকারে গিয়ে জমাট বাঁধে এবং তার ফলে প্রচণ্ড পেনফুল একটা সিচুয়েশন হয়। জেনারেলি পায়ের টো অর্থাৎ বুড়ো আঙুলের নিচের যে জয়েন্টটা রয়েছে সেটা এই গাউটের খুব কমন একটা জায়গা, ভীষণ লাল হয়ে ফুলে যায়, ব্যথা হয়, অ্যাকিউট গাউট, ভেরি পেনফুল। কিন্তু কারণটা কিন্তু গাঁটের প্রবলেম না, শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়া। তো এটা তো এক্সট্রিম ম্যানিফেস্টেশন হলো ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার, কিন্তু অনেক দিন যদি ইউরিক অ্যাসিড আপনার শরীরে বেড়ে থাকে, সেটা কিন্তু আপনার কার্ডিওভাস্কুলার হেলথকেও বিভিন্নভাবে বাজেভাবে এফেক্ট করতে পারে। বিশেষ করে আপনার ওভারঅল যে ভ্যাসকুলেচারের এন্ডোথেলিয়াল ফাংশন, সেটাতে এটা একটা বাজে বিরূপ প্রতিক্রিয়া ফেলে এবং অনেক দিন বেশি থাকলে এটা কিডনিতে স্টোন তৈরি করতে পারে এবং হার্টেরও বিভিন্ন রকম সমস্যা করতে পারে। এখন দেখা যাচ্ছে যে ইউরিক অ্যাসিড মেটাবলিজম এমনভাবে এই ইনসুলিনের ওপর ডিপেন্ডেন্ট, ওভারঅল আমাদের যে ব্লাড সুগারের ওপর ডিপেন্ডেন্ট, তো এর একটা অ্যাবনর্মাল সিচুয়েশন যেটা আমরা বললাম ইনসুলিন রেজিস্ট্যান্ট, তার ফলে কিন্তু আপনার শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে। আমরা বলি ইউরিক অ্যাসিড কিন্তু একটা ক্রনিক ডিজিজ। যদি কোনো কারণ ছাড়া ইউরিক অ্যাসিড অনেক দিন বেশি থাকে, তাহলে এটা আপনার একটা মেটাবলিজমের প্রবলেম ইন্ডিকেট করে। এর জন্য অনেক দিন ইউরিক অ্যাসিড কমানোর ওষুধ আপনাকে খেতে হতে পারে, কিন্তু রিভার্সিবল কারণ সবসময় আমরা খোঁজার চেষ্টা করি। তো এই ইনসুলিন রেজিস্ট্যান্স কিন্তু ইউরিক অ্যাসিড বাড়ার একটা রিভার্সিবল কারণ। এটা যদি আপনার মধ্যে দেখা যায়, তাহলে আপনি সাবধান হয়ে যান এবং যেভাবে ইনসুলিন রেজিস্ট্যান্সটা থেকে আপনি মুক্তি পেতে পারেন, তার দিকে আপনাকে লাইফস্টাইল মডিফিকেশনগুলোকে নিয়ে যেতে হবে। তাহলে এই 7টি ম্যানিফেস্টেশন ছিল ইনসুলিন রেজিস্ট্যান্সের। এটা সুগার হওয়ার আগের সময়। এখন আপনি ব্লাড সুগার ফাস্টিং বলুন, পিপি বলুন, HbA1c করলে পরে সেগুলো কমপ্লিটলি নর্মাল আসবে। কিন্তু এই স্টেজ থেকেই কিন্তু আপনার শরীরে সুগারের যে খারাপ প্রতিক্রিয়াগুলো শুরু হয়ে যাচ্ছে। অবশ্যই আমরা বলি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। সুতরাং আপনি যদি একজন গুড কনসাস মানুষ হন, তাহলে এই অবস্থা থেকেই আপনাকে খুব অ্যাগ্রেসিভ ওয়েতে লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। ইনসুলিন রেজিস্ট্যান্স ইজ দ্য টক অফ দ্য টাউন। বিভিন্ন কনফারেন্সে, বিভিন্ন জায়গায় আমরা মেটাবলিক হেলথ নিয়ে আলোচনা করতে গেলে এই জিনিসটা বারে বারে উঠে আসে। তাই ভাবলাম এর ব্যাপারে একটু সাধারণ মানুষকে সচেতন করব বলে একটা ভিডিও করি। এই ভেবেই আজকের ভিডিওটা করলাম। যদি মনে হয় আজকের ভিডিও থেকে মিনিংফুল কিছু ভালো ইনফরমেশন পেলেন, অবশ্যই বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে নেবেন এবং যেটা সবসময় বলে থাকি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, সুস্থ থাকবেন, খুব খুব ভালো থাকবেন।